বিপ্লবের অন্যতম কারণ। কারণ যেই লোকটা কথা বললো উনি কিন্তু রাজনীতি করবেন না, উনি মন্ত্রী বা এমপি হবেন না কোনোদিন। উনি চাইছেন যে উনি একটা ভালো জব পাবেন, ওনার জীবনটা নিরাপদ হবে, বাসা থেকে উনি বেরিয়ে কোনো ট্রাফিক জ্যাম থাকবে না, নিরাপদে অফিসে যেতে পারবেন, সাধারণ মানুষের একটা সাধারণ মানুষের যে প্রাপ্তি, এইগুলা নিয়ে কিন্তু তাদের কোনো কথা নেই। তাদের এক কথা হলো গণভোট সংস্কার। যেই সংস্কারের কথা বলা হয় সেই সংস্কারে তো মানুষের কোনো স্বপ্ন নাই। সেই সংস্কারে আছে কিভাবে ক্ষমতার ভাগাভাগি করা যায়। তারা ধরেই নিয়েছিল যে বিএনপি ক্ষমতায় আসবে, সো বিএনপিকে কুণ্ঠাসা করে, সরকারকে কুণ্ঠাসা করে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াও, কনস্টিটিউশনাল কাউন্সিল করো, যেখানে বিরোধী দলের লোকজন থাকবে, যেখানে আপনার সুশীল সমাজের দুইজন থাকবে, এরকম করে তারা একটা দুর্বল সরকার গঠন করতে চেয়েছিল। সেই দুর্বল সরকার তো আসলে একটা জিনিস কি, আপনি যখন রাষ্ট্র সরকার গঠন করবেন তাকে সরকার পরিচালনা করতে দিতে হবে। এখন আপনি সাংবিধানিক পজিশনে যদি, এই যে কিছুদিন আগে বিএনপি 11 জন না 13 জনকে নিয়োগ দিয়েছে, তারা সব হাহা করে উঠছে, না এরকম পলিটিক্যাল লোকজন নিয়োগ কেন দেওয়া হচ্ছে, এটা তো সংবিধানের ভিতর থেকেই দেওয়া হচ্ছে। তাদের কথা বলা উচিত, এই 13 জনকে যে নিয়োগ দেয়া হলো তারা স্বচ্ছভাবে দায়িত্ব পালন করছে কিনা। কারণ দিন শেষে সরকার যদি অ্যাকাউন্টেবল না হয় পিপলের কাছে, আপনি যতই সংস্কার করেন, আপনি যতই ক্ষমতার ভাগাভাগি করেন, ভারসাম্য করেন, আপনি রাষ্ট্রপতিকে ক্ষমতা দেন, বিরোধী দলকে ক্ষমতা দেন, এই টোটাল পলিটিক্যাল সিস্টেম যদি জবাবদিহিমূলক না হয় এবং পাওয়ারের যদি, আমি যেটা বারবার বলি, রিপিটেডলি বলি, যে ডিসেন্ট্রালাইজেশন যদি না হয়, আপনি শত সংস্কার করেও তো লাভ হবে না। আমি একটু শেষ করছি এক লাইন। এবং তারা বলে যে সংস্কার করতে হবে, ফেসিবাদ যেন ফিরে না আসে। পৃথিবীতে কোনো দেশে কোথাও আইন করে ফেসিবাদ আটকানো গেছে? অভ্যুত্থান, সামরিক অভ্যুত্থান আটকানো যায়? এটা তো মানে সাংবিধানিক একটা বিষয়, এটা তো আটকানো যায় না। তাইলে পরে আপনি কি করবেন? মানুষের ক্ষমতায়ন করবেন, তাইলেই তো আপনার এগুলো আটকে যাবে না। পশ্চিমা গণতন্ত্রের মডেল দেখেন, সেখানে তো আপনি সিটিজেনের অনুমতি ছাড়া একটা গাছও করতে পারবেন না, সরকার চাইলে পারে না। তো ওই সিস্টেমটা ডেভেলপ করেন, এই দিকে তাদের কিন্তু কোনো চিন্তা ভাবনা নাই।